আজকে আমি বলবো আপনাদেরকে এক নতুন গল্প। গল্পের নাম মায়ার মরণ ফাঁদ। শিয়ালদহ মেন লাইনের প্ল্যাটফর্মে তখন জনসমুদ্র। অফিস ফেরত মানুষের ব্যস্ততা, ট্রেনের হুইসেল আর হকারদের চিৎকারে কান পাতা দায়। ঘড়ির কাঁটা তখন বিকেল 5টা বেজে 20 মিনিট। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লাল সাদা লোকাল ট্রেনটার প্রতিটি কামরায় মানুষ পিঁপড়ের মতো ঢুকছে। এই ভিড়ের মধ্যেই কামরার এক কোণে জানালার ধারের সিটটা কোনো মতে দখল করে বসে আছে মেঘলা। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে অযত্নের ছাপ। জানালার বাইরে দিয়ে আসা রোদের শেষ আভাটা তার মুখে পড়তেই সে চশমাটা একবার নাকের ডগায় ঠিক করে নিল। তার বাঁ হাতটা কাঁপছে, আর সে বারবার ফোনের স্ক্রিনটা অন করে দেখছে কেউ মেসেজ করলো কিনা। ঠিক তার উল্টো দিকের সিটেই বসে আছে অনন্যা। অনন্যা আর মেঘলা ছোটবেলার বন্ধু, কিন্তু তাদের জীবন এখন সম্পূর্ণ আলাদা মেরুতে। অনন্যা পরনে স্মার্ট কুর্তি, চোখে আধুনিক চশমা। সে অনেকক্ষণ ধরে মেঘলাকে লক্ষ্য করছিল। মেঘলা জানালার শিকটা এমনভাবে ধরে আছে যেন সে কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। অনন্যা মেঘলার চোখের দিকে সরাসরি তাকিয়ে গম্ভীর স্বরে বলল, মেঘলা, তুই কি আমায় দেখতে পাচ্ছিস না, নাকি আজকাল চেনা মানুষদের চেনাটাই ছেড়ে দিয়েছিস? শুনে মেঘলা চমকে উঠল, যেন এক গভীর স্বপ্ন থেকে সে বাস্তবে ফিরল। সে শুকনো ঠোঁট দুটি জিভ দিয়ে একবার ভিজিয়ে নিল। তার চোখের নিচে কালি পড়েছে, মুখটা বড্ড শুকিয়ে গেছে। সে একটা ম্লান হাসি হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসিটা যেন তার ঠোঁটের কোণেই মরে গেল। মেঘলা খুব নিচু স্বরে বলল, না রে অনন্যা, আসলে শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে, কেমন যেন একটা জ্বর জ্বর ভাব। আজকাল এই ভিড়ভাট্টায় বেরোলে বড় অস্বস্তি লাগে। অনন্যা ভ্রুকুটি করে সন্দেহ দৃষ্টিতে বলল, তোর শুধু জ্বর নয় মেঘলা, তোকে দেখে মনে হচ্ছে তুই ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিস। তোর এই হাতটা কাঁপছে কেন? আর তুই বারবার ওই আঁচল দিয়ে হাতটা ঢেকে রাখছিস কেন? কি লুকোচ্ছিস তুই? মেঘলা উত্তর দিল না। সে কামরার ওপরে ঘুরতে থাকা জংধরা ফ্যানটার দিকে তাকিয়ে রইল। ফ্যানটার গো গো শব্দ যেন তার মাথার ভেতরে বিঁধছে। সে বারবার তার ডান হাতের কবজিটা শাড়ির পাড় দিয়ে ঢেকে দিচ্ছে। ট্রেনে বাইরের তখন গোধূলির আলো মরে গিয়ে ছাইরঙা অন্ধকার নামছে। কামরার ভেতরে হলদেটে আলোয় মেঘলার মুখটা আরও বিবর্ণ দেখাচ্ছে। অনন্যা একটু বিরক্ত হয়ে গলা চড়িয়ে বলল, তোর সাথে কথা বলছি আমি, তুই কি আমায় এড়িয়ে যাচ্ছিস? 2026 সালে দাঁড়িয়ে কি তুই সেই পুরনো দিনের ভীরু মেয়েটাই রয়ে গেলি? কি হয়েছে তোর? পরিষ্কার করে বল তো। মেঘলা এবার মাথা নিচু করল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে তার কোলের ওপর রাখা ব্যাগের ওপর পড়ল। সে আঙুল দিয়ে চশমার নিচটা একবার মুছে নিল। অনন্যা লক্ষ্য করল মেঘলার কান দুটো লাল হয়ে গেছে। এটি মেঘলার চরম অস্বস্তির লক্ষণ। মেঘলা কোনো মতে বলল, কিছু না রে, পিনাকি একটু রাগারাগি করেছে কাল রাতে। ট্রেনটা তখন বেলঘড়িয়া ছাড়িয়ে দ্রুত গতিতে ছুটছে। কামরার ভেতরে মানুষের ঠেলাঠেলি বেড়েছে, কিন্তু মেঘলা আর অনন্যার মাঝখানে যেন এক দুর্ভেদ্য দেয়াল দাঁড়িয়ে আছে। অনন্যা আর স্থির থাকতে পারল না। সে ঝট করে মেঘলার ডান হাতটা টেনে ধরল। মেঘলা যন্ত্রণায় কুকিয়ে উঠল, উফ, ছাড় অনন্যা, লাগছে। অনন্যা জোর করে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। কামরার টিমটিমে আলোয় যা ফুটে উঠল তা দেখে অনন্যার রক্ত হিম হয়ে গেল। মেঘলার ফর্সা কবজি আর কুনুইয়ের মাঝখানে কয়েকটা কালশিটে দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ অত্যন্ত হিংস্রভাবে তার হাতটা মুচড়ে ধরেছিল। নীল আর বেগুনি রঙের সেই দাগগুলো যেন এক নীরব আর্তনাদ। অনন্যা দাঁতে দাঁত চেপে চোখের মণি বড় করে বলল, ওই পশুটা তোর গায়ে হাত তুলেছে? পিনাকি? যে পিনাকি সামনে বড় বড় আদর্শের কথা বলে? তুই কেন এটা সহ্য করলি মেঘলা? কেন তুই পুলিশের কাছে যাসনি? কেন আমায় জানাসনি? মেঘলা হাতের দাগটা আবার ঢেকে ফেলে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও খারাপ না রে অনন্যা, ও কাল রাতে একটু বেশি খেয়ে ফেলেছিল। বাজার নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। ও আসলে বুঝতে পারেনি কত জোরে চেপে ধরেছে। পরে ও নিজেই এসে বরফ লাগিয়ে দিয়েছে, আমার পা জড়িয়ে ধরে কেঁদেছে। অনন্যা নিজের কপালে থাপ্পড় মেরে বিস্ময়ে বলল, তুই কি পাগল?
মারার পর পা জড়িয়ে ধরলেই সব মিটে যায়? তুই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করিস, তুই স্বাবলম্বী, কেন এই টক্সিক পরিবেশে তুই আছিস? তোর মেয়েটা এসব কি শিখছে? সে তো ভাবছে এটাই স্বাভাবিক। মেঘলা এবার চিৎকার করে কেঁদে উঠল না, বরং এক অদ্ভুত স্থিরতায় বলল, জানিস অনন্যা, বাইরের জগৎটা বড্ড কঠিন। আমি এই বয়সে এসে একা হয়ে যাওয়ার ভয় পাই। আমার বাবা নেই, মা নেই, দিদিটাও সুগারে ভুগে গত বছর চলে গেল। এই বিশাল কলকাতায় পিনাকি ছাড়া আমার মাথার ওপর আর কোনো ছাদ নেই। শুনে অনন্যা স্তব্ধ হয়ে রইল। সে দেখল মেঘলা তার চশমাটা খুলে তার আঁচল দিয়ে মুছছে। মেঘলার হাত দুটো এখনো থরথর করে কাঁপছে। সে মাথা চুলকাতে চুলকাতে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। স্টেশনের আলোগুলো আগুনের ফুলকির মতো দ্রুত পেছনে চলে যাচ্ছে। আগরপাড়া স্টেশন খুব কাছে। ট্রেনের গতি কমতে শুরু করেছে। ব্রেক কষার এক তীক্ষ্ণ শব্দে কামরার সবাই নড়ে চড়ে উঠল। অনন্যা মেঘলার ব্যাগটা ধরে অনুনয় করতে লাগলো, শোন মেঘলা, আজ তুই আমার বাড়ি চল। কাল সকালে আমরা এনজিওর সাথে কথা বলবো। তুই ডিভোর্স দিয়ে দে ওই জানোয়ারটাকে। তুই একাই তোর মেয়েকে মানুষ করতে পারবি। নিজের সম্মান কেন এভাবে ধুলে মেজাচ্ছিস তুই? মেঘলা উঠে দাঁড়ালো। সে তার শাড়িটা একবার ঝেড়ে নিল। তার মুখটা এখন পাথরের মতো শক্ত। সে অনন্যার দিকে তাকিয়ে এক বিষণ্ণ হাসি হাসল। তার চোখের কোণে লেগে থাকা জল তখন শুকিয়ে গেছে। মেঘলা অদ্ভুত এক শান্ত গলায় বলল, তুই অনেক বড় বড় কথা বলছিস অনন্যা, কিন্তু তুই কি জানিস একাকিত্বের কামড় কেমন? আমারও সুগার ধরা পড়েছে রে। দিদি ৪৫ বছরেই মরেছিল, আমার এখন ৪০। আমি যদি আজ ঘর ছাড়ি আর মাঝরাতে আমার সুগার ফল করে বা হার্ট অ্যাটাক হয়, তবে আমায় জল দেওয়ারও কেউ থাকবে না, বুঝলি? পিনাকি আমায় মারে ঠিকই, কিন্তু ও আমার চেনা মানুষ। ওই পরিচিত যন্ত্রণার মধ্যেই আমি এক ধরনের নিরাপত্তা খুঁজে পাই। অনন্যা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল মেঘলা ট্রেনের গেটের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনটা স্টেশনে থামতেই মেঘলা প্ল্যাটফর্মে নামলো। সে একবারও পেছনে ফিরে তাকালো না। সে তার মতো হেঁটে চলে যেতে লাগলো। ট্রেনের জানালা দিয়ে অনন্যা দেখল মেঘলা প্ল্যাটফর্মের হলুদ আলোর নিচ দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। সে একা নয়, সে যেন এক বিশাল মায়ার বোঝা কাঁধে নিয়ে বয়ে চলেছে। মেঘলা জানে বাড়িতে ঢুকলেই হয়তো আবার কোনো তুচ্ছ কারণে পিনাকি তার ওপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তবুও সে সেখানেই ফিরছে। কারণ মুক্ত আকাশের চেয়ে তার কাছে এই লোহার খাঁচাটাই বেশি আপন। ট্রেনটা আবার চলতে শুরু করলো। অনন্যা কামরার সিটে বসে ভাবছিল, ভালোবাসা কি তবে এতটাই অন্ধ, নাকি মানুষের অসহায়ত্বই তার সব থেকে বড় শত্রু? 2026 সালের এই আধুনিক যুগেও এরকম কত মেঘলা যে এভাবেই নিজেদের বিসর্জন দিচ্ছে, তার হিসেব কেউ রাখে না। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গল্পটি আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।